আমাদের গল্প শুরু প্যানশ্যাং নামের এক প্রতিভাবান যুবককে ঘিরে। সে পেশায় একজন দুর্দর্শ প্রোগ্রামার। আরও নির্দিষ্ট করে বললে অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার টেকনোলজি ডেভেলপমেন্ট সে একজন সত্যিকারের বিশেষজ্ঞ। সেদিন সকালে প্যানশ্যাং তার কোম্পানির এক বিশেষ ইভেন্টে যোগ দিয়েছিল। তার বুকে ছিল এক বুক আশা, হয়তো আজই সে কোম্পানির নতুন সিইও হিসেবে প্রমোশন পাবে। কিন্তু ভাগ্য তার সহায় হলো না। তার সেই স্বপ্ন নিমেষের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। নিদারুণ হতাশার ক্ষোভ থেকে প্যানশ্যাং সিদ্ধান্ত নিল সে এই কোম্পানি থেকে ইস্তফা দিবে। শুধু তাই নয়, সে বিদেশে কাজ করার জন্য একটি লোভনীয় অফারও গ্রহণ করার পরিকল্পনা করে ফেলে, যা ছিল সিঙ্গাপুরের একটি নামকরা গেমিং কোম্পানিতে। তবে যাওয়ার আগে নিজের জমে থাকা ক্ষোভ মেটানোর জন্য সে অদ্ভুত এক কাজ করে বসলো। সদ্য শেষ হওয়া ইভেন্টের মনিটর স্ক্রিনটি হ্যাক করে সে নিজের রাগ উগরে দিল। অবশেষে সব গুছিয়ে শ্যাং সিঙ্গাপুরের উদ্দেশ্যে বিমানে চড়ে বসলো। সেখানে পৌঁছানোর পর তার দেখা হলো জুন নামের এক ব্যক্তির সাথে। জুন নিজেকে সেই গেমিং কোম্পানির প্রতিনিধি হিসেবে পরিচয় দিল, যার দায়িত্ব ছিল শ্যাংয়ের মতো নতুন কর্মীদের রিসিভ করে গন্তব্যে পৌঁছে দেওয়া। সেখানে শ্যাং একা ছিল না, তার মতো আরও বেশ কয়েকজন স্বপ্নবাদ যুবকও ওই কোম্পানিতে চাকরির আশায় সিঙ্গাপুরে পা রেখেছিল। নতুন পরিবেশে এসে শ্যাং ও তার নতুন বন্ধুরা ভাবলো কাজে যোগ দেওয়ার আগে কিছুটা বিনোদন করা যায়। তাই তারা একটি বিনোদন কেন্দ্রে ঘুরতে গেল। কিন্তু কে জানতো তাদের জন্য কি ভয়ঙ্কর এক ফাঁদ অপেক্ষা করছে। রাস্তায় হাঁটতে হাঁটতেই হঠাৎ একদল হিংস্র গুন্ডা তাদের পথ আটকে দাঁড়ালো এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদেরকে বেধড়ক মারধর করতে শুরু করলো। পরিস্থিতি বেগতিক দেখে প্যানশ্যাং বুঝতে পারলো এখানে বড়সড় কোনো গন্ডগোল আছে। সে তৎক্ষণাৎ নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নিল। কিন্তু নিয়তি নির্মম পরিহাস। অনেক ঘটনার পর তাদের সবাইকে ধরে নিয়ে যাওয়া হলো লোকালয় থেকে বহু দূরে অবস্থিত একটি অন্ধকার পরিত্যক্ত কারখানায়। আর এখানে আমাদের পরিচয় ঘটে গল্পের মূল খলনায়ক বস লুয়ের সাথে। লিউ প্রথমেই তাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাতে শুরু করলো। আর তখনই শ্যাংদের চোখের সামনে ভেসে উঠল এক ভয়ঙ্কর দৃশ্য। এটি কোনো সাধারণ কোম্পানি ছিল না, এটি ছিল একটি বিশাল অনলাইন সাইবার ক্রাইম এবং জুয়ার সিন্ডিকেট। সেখানে শত শত পুরুষ তো কাজ করছিলই, পাশাপাশি সেখানে বন্দী ছিল অসংখ্য নারীও। এই নারীদের জোরপূর্বক অনলাইন জুয়ার লাইভ হোস্ট হিসেবে কাজ করানো হচ্ছিল। সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো এই মেয়েদের বেশিরভাগই ছিল সাধারণ পর্যটক, যারা শ্যাংদের মতোই কোনো না কোনো ফাঁদে পড়ে এখানে এসে আটকা পড়েছে। এই নারকীয় অবস্থা দেখে শ্যাংয়ের বুঝতে বাকি রইল না যে সে কোথায় এসে পড়েছে। বিন্দুমাত্র আগ্রহ না দেখিয়ে সে সোজা জানিয়ে দিল যে সে বাড়ি ফিরে যেতে চায়। কিন্তু সে ঘুরে দাঁড়াতেই পেছন থেকে জুন তার উপর এক ভয়ঙ্কর আক্রমণ করে বসলো। কারণ এই নরকে একবার কেউ ভেতরে ঢুকলে কাউকে আর কখনোই ফিরে যেতে দেওয়া হয় না। অজ্ঞান অবস্থায় শ্যাংকে তার নতুন বাসস্থানে নিয়ে যাওয়া হলো। এটি ছিল এমন একটি ঘর যেখানে তার মতো আরো অনেক হতভাগ্য বন্দী কর্মীদের গাদাগাদি করে রাখা হতো। সেখানে জুন আবারও তার কাছে এসে হুমকি দিয়ে নির্দেশ দিল বাড়িতে ফোন করে তোমার পরিবারকে জানাও যে তুমি ভালো আছো। পরদিন সকালে শ্যাংয়ের পরিচয় হলো জিম নামের এক যুবকের সাথে। জিমের মুখমণ্ডল ছিল নির্মমভাবে থেতলানো। জিম জানালো যে সে এখান থেকে পালানোর চেষ্টা করেছিল বলেই তার এই দশা। সে শ্যাংকে সতর্ক করে দিয়ে বলল কখনোই পালানোর মতো বোকামি করতে যেও না, না হলে তোমারও আমার মতোই করুণ পরিণত হবে। এরপর শ্যাংকে তার ওয়ার্ক স্টেশনে নিয়ে যাওয়া হলো। যদিও তার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না এখানে কাজ করার, তবুও সে বাধ্য হয়ে জুনের নির্দেশ অমান্য করার সাহস পেল না। শ্যাংয়ের অসামান্য প্রযুক্তিগত দক্ষতা থাকায় তাকে এক বিশেষ দায়িত্ব দেওয়া হলো। তার কাজ ছিল জুয়ারিদের সাইকোলজি নিয়ে খেলা, অর্থাৎ কখন কোন খেলোয়াড় জিতবে আর কখন হারবে তা প্রোগ্রামিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করা, যাতে ভিকটিমরা বারবার তাদের সাইটে ফিরে এসে জুয়া খেলতে বাধ্য হয়। কিন্তু শ্যাং হাল ছাড়ার পাত্র নয়। সে মনে মনে বাঁচার পথ খুঁজতে লাগলো। একদিন সে একটি কাগজের টুকরোতে SOS লিখে সাহায্য চাওয়ার জন্য একটি বার্তা তৈরি করলো। সুযোগ বুঝে সে টয়লেটে ঢুকে পড়লো। উদ্দেশ্য ছিল জানালা দিয়ে চিরকুটটি বাইরে ফেলে দেওয়া। ঠিক তখনই সেখানে এক নারীর দেখা পেল সে। এই নারীর নাম ছিল অ্যান্না, যে ওই সিন্ডিকেটের অন্যতম জুয়ার হোস্ট হিসেবে কাজ করত। অ্যান্না সহজেই বুঝতে পারলো যে শ্যাং সাহায্য চাওয়ার চেষ্টা করছে। সে যেহেতু এখানে বেশ পুরনো, তাই সে শ্যাংকে সাবধান করে দিয়ে বলল খবরদার এমন কোনো বোকামি করো না, ধরা বলে তোমাকে এই চরম মূল্য চোকাতে হবে। সেখানে দাঁড়িয়ে অ্যান্না নিজের করুণ গল্প শোনালো। বস লু তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে সে যদি কোনোভাবে 5 মিলিয়ন ইউয়ান প্রায় 10 কোটি টাকারও বেশি আয় করে দিতে পারে তবে তাকে মুক্তি দেওয়া হবে। এই কথা শুনে শ্যাং তৎক্ষণাৎ অ্যান্নাকে একটি প্রস্তাব দিল। সে বলল আমি তোমাকে দ্রুত টার্গেট পূরণ করতে সাহায্য করব, তবে শর্ত একটাই, যখন তুমি এখান থেকে মুক্তি পাবে
তখন তোমাকে আমাকেও বাইরে বের করার ব্যবস্থা করতে হবে। ঠিক সেই মুহূর্তেই দরজার ওপাশ থেকে জুন বিকট শব্দে ধাক্কা দিতে শুরু করলো, কারণ সে অনেকক্ষণ ধরেই অ্যান্নার জন্যই বাইরে অপেক্ষা করছিল। এই আকস্মিক ধাক্কায় শ্যাং এর বুকে ভয় ঢুকে গেল। সে দ্রুত কাগজটি কমোডে ফেলার সিদ্ধান্ত নিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে দেখলো যে সেখানকার পানির কল সম্পূর্ণ নষ্ট। কোনো উপায় না পেয়ে ধরা পড়ার ভয়ে সে বাধ্য হয়ে নিজের লেখা কাগজের টুকরোটি গিলে ফেলল। এবার আমরা একটু অতীতে ফিরে যাই, যখন অ্যান্নায় নরকে এসে পৌঁছায়নি। অ্যান্না ছিল একজন অত্যন্ত জনপ্রিয় ও বিখ্যাত মডেল, কিন্তু তার এই ঝলমলে ক্যারিয়ার এক লহমায় ধ্বংস হয়ে যায় যখন কিছু অসাধু লোক তার ছবি ব্যবহার করে তাকে একজন যৌনকর্মী হিসেবে ইন্টারনেটে প্রচার করে দেয়। এই মিথ্যা কেলেঙ্কারির কারণে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হওয়ার অজুহাতে অ্যান্নার বস তাকে বিনা বেতনে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। এই চরম বিপদের মুহূর্তে অ্যান্নার বান্ধবী সুয়াং তাকে জুয়ানের সাথে পরিচয় করে দেয়, আর এখান থেকে শুরু হয় অ্যান্নার জীবনের নতুন অন্ধকার অধ্যায়। জুন তাকে বিশাল বেতনের লোভ দেখিয়ে অনলাইন জুয়ার হোস্ট হওয়ার প্রস্তাব দেয়। বিপুল অর্থের প্রলোভনে অ্যান্না সে প্রস্তাব লুফে নেয়। এই ক্রাইম সিন্ডিকেটে পৌঁছানোর পর অ্যান্না এবং অন্যান্য মেয়েদের শেখানো হয় কিভাবে হোস্ট হিসেবে কাজ করতে হয় এবং কিভাবে ছোটখাটো বাজিতে জুয়ারিদের জিতিয়ে তাদের লোভ বাড়াতে হয়, কারণ পরবর্তীতে পর্দার আড়াল থেকে প্রোগ্রামাররাই ঠিক করে দিত কে জিতবে আর কে হারবে। অ্যান্নার কাজ ছিল দিনে মাত্র 6 ঘন্টা লাইভ স্ট্রিমিং করা। গল্প আবার বর্তমানে ফিরে আসে। টয়লেটে বেশ সময় কাটানোর পর শ্যাং জুনের হাতে ধরা পড়ে যায় এবং জুন তাকে চরম শিক্ষা দেয়। তবে জিম এসে খবর দেয় যে তাদের এই কাস্টমারকে নিয়ে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। সে যাত্রায় শ্যাং বেঁচে যায়। এবার গল্পের দৃশ্যপট বদলে যায়। আমরা চলে যাই চীনে একটি ভাষা অনুবাদের স্টুডিওতে। এখানকার কর্মীরা সম্প্রতি এক অনলাইন জুয়ায় বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়েছে, কারণ তারা দেখেছিল মাত্র কয়েক মিনিট বিজ্ঞাপন চালিয়েও প্রচুর টাকা আয় করা যায়। এই স্টুডিওর মালিকের নাম ছিল তিয়ান। সেও এই লোভনীয় প্রস্তাব রাজি হয়ে যায়। একদিন রাতে নিজের প্রেমিকাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসার পর জীবনে প্রথমবারের মতো নতুন কিছু নেশায় তিয়ান সে জুয়ার সাইটে প্রবেশ করে। সে খুব সামান্য কিছু টাকা বাজি ধরে, আর অবাক করার মতো বিষয় হলো সে বারবার জিতে থাকে। নিজের ভাগ্য আর দক্ষতায় অতি বিশ্বাসী হয়ে তিয়ান তার বন্ধুদেরও জুয়া খেলার কৌশল শেখাতে শুরু করে। পরবর্তীতে তিয়ান তার প্রেমিকা ইউলিকেও একটি দামি বাদ্যযন্ত্র কিনে দেওয়ার জন্য নিজের সমস্ত জমানো টাকা অল ইন করে বাজি ধরে, কিন্তু এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। এবার সে সর্বশান্ত হয়ে যায়। তিয়ানের অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য হয়ে গেছে দেখে শ্যাং তৎক্ষণাৎ তাকে অনলাইন ঋণের অফার দেয়। এমনকি অ্যান্নার মোহনীয় কণ্ঠস্বর ব্যবহার করে সে তিয়ানকে রুলেট খেলার জন্য প্রলুব্ধ করে, এই বলে যে এখন খেললে জেতার সম্ভাবনা অনেক বেশি। তিয়ান সেই ফাঁদে পা দেয়। আর আশ্চর্যের বিষয় হলো পরদিন তিয়ান সত্যি তার প্রেমিকা ইউলিকে সেই দামি বাদ্যযন্ত্রটি উপহার দেয়। ইউলি তো মহা খুশি, কারণ তিয়ান তাকে মিথ্যা বলেছিল যে সে তার নিজের কঠোর পরিশ্রমে জমানো টাকা দিয়ে এটি কিনেছে। ঠিক সেই আনন্দের মুহূর্তেই অ্যান্না তিয়ানকে আবারও রুলেট খেলার জন্য প্রলুব্ধ করতে শুরু করে। জুয়ার নেশায় তিয়ানকে এতটাই অন্ধ করে দেয় যে সে তার ভালোবাসার মানুষটিকেও অবহেলা করতে শুরু করে, কারণ ততক্ষণে তার মোবাইল ফোনটি পান শ্যাং সম্পূর্ণ হ্যাক করে নিয়েছিল। এরপর একদিন তিয়ান যখন একটি বাস্কেটবল ম্যাচ দেখছিল, তখন তাকে ওই ম্যাচে বড় অঙ্কের বাজি ধরার অফার দেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে হেরে যায়। সর্বশান্ত তিয়ান এতটাই মরিয়া হয়ে ওঠে যে সে তার ইন্টার্নশিপের জায়গায় বসের কাছে গিয়ে 3 মাসের অগ্রিম বেতনে ভিক্ষা চায়, শুধু জুয়া খেলার জন্য। সে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। কয়েকদিন পর লোনের টাকা শোধ না করতে পারায় কিছু ভয়ঙ্কর গুন্ডা তিয়ানের বাড়িতে এসে চড়াও হয়। গুন্ডাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেওয়ার জন্য তিয়ান বাধ্য হয়ে বিভিন্ন হসপিটালে গিয়ে নিজের রক্ত বিক্রি করতে শুরু করে। ছেলের এমন করুণ দশা দেখে তার বাবার হৃদয় কেঁপে ওঠে এবং তিনি নিজের পকেট থেকে তিয়ানের সমস্ত দেনা শোধ করে দেয়। এরপর যাতে ছেলে আর জুয়া খেলতে না পারে, তাই তিয়ানের মা তার কাছ থেকে অ্যান্ড্রয়েড ফোন কেড়ে নিয়ে শুধুমাত্র যোগাযোগের জন্য একটি পুরনো বাটন ফোন ধরিয়ে দেয়। কিন্তু কে জানতো তিয়ান তো শোধরায়নি, উল্টো তার নেশা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। এইবার সে তার বাবা মায়ের দেওয়া গাড়িটি বিক্রি করে সেই টাকা ডিপোজিট করে। একদিন এক ক্যাফেতে বসে নিজের কাছে স্মার্টফোন না থাকায় তিয়ান তার প্রেমিকা ইউলিকে অনুরোধ করে যেন সে একটি ফুটবল ম্যাচে বড় অঙ্কের টাকা বাজি ধরে দেয়। ইউলি শত অনিচ্ছা সত্ত্বেও তার প্রেমিকের যাদের কাছে হার মানে এবং বাজি ধরে দেয়। কিন্তু জানো এরপর কি হলো? তিয়ান তার অনুমান অনুযায়ী বাজি জিতে যায়। এই বিশাল অঙ্কের টাকা তাকে মুহূর্তের মধ্যে বড়লোক বানিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তার সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ তিয়ান জানতে পারে ম্যাচ শুরু হওয়ার আগে ইউলি সেই ট্রানজ্যাকশন বাতিল করে দিয়েছিল। পরদিন তিয়ান তার দাদির বাড়িতে যায়। সে দাদিকে মিথ্যা গল্প শোনায় যে সে খুব শীঘ্রই ইউলিকে বিয়ে করতে চলছে, কিন্তু তার মনে ছিল এক ভয়ঙ্কর পাপ। সে মূলত দাদির ড্রয়ারে থাকা সমস্ত সোনার গয়না চুরি করতে এসেছিল, কিন্তু তিয়ান জানতেও পারেনি যে তার দাদি সারা জীবন ধরে জমানো সব টাকা এমনিতে তার প্রিয় নাতিকে দেওয়ার জন্যই রেখেছিলেন। অন্যদিকে প্রেমিকের এই অধপতন দেখে ইউলি চুপ করে বসে থাকতে পারেনি। সে সরাসরি পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে গিয়ে
অনলাইন জালিয়াতির বিরুদ্ধে রিপোর্ট করে। সেখানে তার পরিচয় হয় জাও নামের এক অত্যন্ত বুদ্ধিমতী ও চৌকস নারী ডিটেকটিভের সাথে। ইউলির আশা ছিল পুলিশ হয়তো তার প্রেমিককে এই জুয়ার ভয়াল গ্রাস থেকে বাঁচাতে পারবে, কিন্তু তিয়ানের নেশা তখন চূড়ান্ত পর্যায়ে। সে তার নিজের মাকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখে শুধুমাত্র তার কেড়ে নেওয়া স্মার্টফোনটি ফেরত পাওয়ার জন্য। নিরুপায় মা অবশেষে তার সিন্ধুকের পাসওয়ার্ডটি বলে দেয়, কিন্তু তিয়ান সেখান থেকে তার পরিবারের ছোট একটি কোম্পানির মালিকানার দলিল চুরি করে নিয়ে যায় এবং জুয়া খেলার জন্য সেটি বন্ধক রেখে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে। তিয়ানকে আবারও তাদের সাইটে প্রবেশ করতে দেখে পান সেংয়ের মনে খটকা লাগে, কারণ এই একই ব্যক্তি এর আগে অনেকবার হেরেছে। তাই পান সেং বসের সাহায্য নিয়ে তিয়ানকে আবারও প্রলুব্ধ করার পরিকল্পনা করে। তিয়ান এবার রীতিমতো মরিয়া হয়ে ওঠে। সে 8 মিলিয়ন ইউয়ান, প্রায় 12 কোটি টাকারও বেশি বাজি ধরে ট্রেডিং এ অংশ নেয়। এই বিশাল অঙ্কের টাকা দেখে বস লুয়ের চোখ লোভে চকচক করে ওঠে। সে তৎক্ষণাৎ তার বিশাল মাস্টার প্ল্যান সাজাতে শুরু করে। বস লু তার সমস্ত কর্মীদের নির্দেশ দেয় বিভিন্ন ব্যাংকে হাজার হাজার আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করে মাত্র 10 মিনিটের মধ্যে এই পুরো টাকা ক্যাশ করে ফেলতে হবে। এদিকে ইউলি তার এক বান্ধবীর কাছ থেকে তিয়ানের অবস্থান জানতে পেরে তিয়ানের বাবা মাকে নিয়ে সেই ঠিকানায় ছুটে যায়, কিন্তু তারা যখন সেখানে পৌঁছায় তখন অনেক দেরি হয়ে গেছে। নিজের সমস্ত টাকা হেরে যাওয়ার পর তিয়ান যখন দেখতে পায় তার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে, তখন সে চরম হতাশা আর অনুশোচনা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। ঠিক সেই মুহূর্তে ইউলি আর তার বাবা মা সেখানে এসে পৌঁছায় এবং চোখের সামনে তিয়ানের এই মর্মান্তিক মৃত্যু দেখতে পায়। অন্যদিকে এই বিশাল সাফল্যের আনন্দে বস লু তার ডেরা এক বিশাল উৎসবের আয়োজন করে। সে আনন্দে এতটাই আত্মহারা ছিল যে কর্মীদের তাদের পরিবারের সাথে কথা বলার জন্য কিছুক্ষণের জন্য মোবাইল ফোন ফেরত দেয়। এই বড় সাফল্যের পেছনে অ্যান্নার বিশাল অবদান থাকায় বস তাকে সবার সামনে ডেকে আনে। পান সেংকেও ডাকা হয়, কারণ সেদিন কাকতালীয়ভাবে পান সেংয়ের জন্মদিন ছিল। উৎসবের মাঝখানেই বস লু অ্যান্নাকে তার ব্যক্তিগত কক্ষে ডেকে পাঠায়। অ্যান্নার আশা ছিল টার্গেট পূরণ হওয়ায় সে হয়তো এবার মুক্তি পাবে। বস লু তাকে এক জঘন্য প্রস্তাব দেয়, হয় অ্যান্নাকে তাকে বিয়ে করতে হবে, নয়তো আগের চেয়ে বহুগুণ বড় টার্গেট নিয়ে আবারও কাজ শুরু করতে হবে। তাদের কথোপকথনের মাঝখানেই পান সেং বসের কক্ষে প্রবেশ করে। সে বসকে একটি দুর্দান্ত অ্যালগোরিদমের আইডিয়া দেয়। সে বলে যে সে বসের মোবাইল ফোনটিকে একটি সিকিউরিটি ডেটা সার্ভারে পরিণত করে দিতে পারে। তাছাড়া সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করার পরামর্শ দেয়, যাতে অনেক কর্মীদের বাদ দিয়ে খরচ কমানো যায়। পান সেংয়ের এই অসাধারণ আইডিয়ায় মুগ্ধ হয়ে বস তাকে একটি উন্নত ও বিলাসবহুল ফ্ল্যাটে থাকার সুযোগ করে দেয়, কিন্তু অ্যান্না বসের সে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে শাস্তি হিসেবে বাইরে ঘুমাতে বাধ্য করা হয়। তবে অ্যান্না জানতে পারে যে এই বিল্ডিং এ শুধু তারা নয়, বস লু তার ছোট্ট মেয়েকেও সাথে নিয়ে থাকে। এতে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, টার্গেট পূরণ করলেও এখান থেকে কখনোই তাদের বের হতে দেওয়া হবে না। তাই পান সেং এবার ভিন্ন পথ ধরে। সে কাগজে থাকা টাকার নোটের ওপর কৌশলে সংখ্যার মাধ্যমে SOS লিখে রাখে। এরপর ছুটির দিনে বস যখন কর্মীদের ঘুরতে নিয়ে যায় এবং পরিবারের কাছে পাঠানোর জন্য তাদের হাসিখুশি ছবি তুলতে বলে, তখন পান সেং কৌশলে ওই SOS লেখা টাকার নোট সহ একটি ছবি তার পুরনো কোম্পানির এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে পাঠিয়ে দেয়। এক রেস্তোরাঁয় খেতে বসে অ্যান্না সে SOS লেখা নোটটি ব্যবহার করে ক্যাশিয়ারকে সংকেত দেওয়ার চেষ্টা করে, কিন্তু জুনের কড়া নজরদারির কারণে সে চরম বিপাকে পড়ে। বাধ্য হয়ে সে ইচ্ছা করে এক লোকের সাথে ধাক্কা খেয়ে টাকাটা মাটিতে ফেলে দেয়, ঠিক যেমনটা পান সেং তাকে শিখিয়েছিল। পান সেং এর এআই সিস্টেম চালু হওয়ার পর বস লু বেশ কিছু কর্মীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যাদের মধ্যে জিমও ছিল। জিম এতদিন শ্যাংয়ের সাহায্য পাওয়ায় তাকে মন থেকে ধন্যবাদ জানায়। জিম যখন চলে যাচ্ছিল তখন শ্যাং তাকে গোপন একটি নোট দেয় যাতে SOS লেখা ছিল। উদ্দেশ্য ছিল জিম যেন বাইরে গিয়ে পুলিশকে এই সিন্ডিকেটের কথা জানায়, কিন্তু নিয়তি আবারও বিশ্বাসঘাতকতা করলো। রাতে জিমদের যখন বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন জুনের সিগারেট শেষ হয়ে যায়। জুন দোকান থেকে সিগারেট কেনার জন্য জিমের কাছ থেকে টাকা ধার নেয়, কিন্তু জুন যখন সেই টাকা ক্যাশিয়ারকে দেয় তখন ক্যাশিয়ার তা নিতে অস্বীকৃতি জানায়, কারণ নোটের উপর কিছু আঁকিবুকি করা ছিল। জুন সাথে সাথে বুঝে যায় যে জিম কিছু একটা লুকানোর চেষ্টা করছে। এই ঘটনার পর সমস্ত কর্মীদের আবারও এক জায়গায় জড়ো করা হলো। জিমকে তখন এতটা নির্মমভাবে পাঠানো হয়েছিল যে তার মুখমণ্ডল রক্তাক্ত ও থেতলে গিয়েছিল। এই বিভৎস দৃশ্য দেখে পান সেং অপরাধ ভোগে ভুগতে শুরু করে এবং নিজের দোষ স্বীকার করে সামনে এগিয়ে আসে। তাকে দেখে অ্যান্না নিজেকে দোষী সাব্যস্ত করে এগিয়ে আসে। এই চরম বিশ্বাসঘাতকতায় বস লু ক্ষোভে ফেটে পড়ে। সে অ্যান্না এবং পান সেংকে চরম শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। অ্যান্নার চেয়েও শ্যাংয়ের ওপর নেমে আসে পৈশাচিক নির্যাতন। তাকে বেধড়ক পিটিয়ে আত্মহত্যা করে ফেলা হয়। এমনকি চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়ে বস লু পান সেংয়েরই এক
কর্মীকে বাধ্য করে বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে পানসিং এর পা ভেঙে দিতে। কিন্তু কিছুক্ষণ পর অ্যানাকে যখন বাসে করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে। সে কোনো মতে দৌড়ে স্থানীয় পুলিশের কাছে যায় সাহায্য চাইতে, কিন্তু সে খুনাখোরও বুঝতে পারেনি যে এই পুলিশগুলো বস লু এর সিন্ডিকেটের সাথে জড়িত। পুলিশ অ্যান্নাকে আবারও জুনের হাতে তুলে দেয়। জুন তাকে একটি নির্জন ডকে নিয়ে যায়। সেখানে একটি বস্তার ভেতরে অ্যান্নাকে ঢুকিয়ে সাথে ভারী পাথর বেঁধে বস্তাটি পানিতে ফেলে দেয়। আর অন্য কর্মীদের ভয় দেখানোর জন্য সে পুরো ঘটনার ভিডিও রেকর্ড করে রাখে যাতে কেউ আর পালানোর সাহস না করে। কিন্তু এখানে লুকিয়ে ছিল এক বিশাল টুইস্ট। জুল আসলে অ্যান্নাকে হত্যা করেনি। বস্তা পানিতে ফেলার আগে সে গোপনে বস্তাটি ফুটো করে দিয়েছিল। জুনের মনে অ্যান্নার প্রতি এক গভীর দুর্বলতা ছিল। সে চেয়েছিল অ্যান্না যেন এই অন্ধকার জগৎ থেকে মুক্তি পায় এবং বসের চোখে যেন মৃত বলে গণ্য হয়। তবে শর্ত ছিল অ্যান্নাকে এই সিন্ডিকেটের সমস্ত রহস্য গোপন রাখতে হবে। অবশেষে বহু কাঠখড় পুড়িয়ে অ্যান্না তার নিজের বাড়িতে ফিরে আসে এবং তার মায়ের সাথে দেখা করার সুযোগ পায়। কিন্তু দরজায় পা রাখতে সে দেখে সেখানে এক পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। পুলিশের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা অ্যান্না ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়। অন্যদিকে বন্দি শ্যাংকেও অ্যান্নাকে ডুবিয়ে মারার সেই ফ্যাক ভিডিওটি দেখানো হয়। ভিডিও দেখে পানসিং এর ভেতরটা ধুমড়ে মুছে যায়। সে বিশ্বাস করে নেয় যে অ্যান্না আর বেঁচে নেই এবং তার নিজেরও এখান থেকে পালানোর আর কোনো আশা অবশিষ্ট নেই। এদিকে পুলিশ অ্যান্নাকে ধরে একটি সেমিনারে নিয়ে আসে। সেখানে ডিটেকটিভ জাও উপস্থিত ছিল। জাও অ্যান্নাকে তার নিখোঁজ থাকার দিনগুলোর সম্পর্কে জেরা করতে থাকে, কিন্তু অ্যান্না মুখ খোলে না, কারণ তার বারবার জুনের কথা মনে পড়ছিল যে তাকে নতুন জীবন দিয়েছে। তবে একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ডিটেকটিভ হিসেবে জাও ঠিকই বুঝে যায় যে অ্যান্না কোনো বিশাল সত্য গোপন করছে। ঠিক তখনই সেখানে ইউলি উপস্থিত হয়। সে অ্যান্নাকে জোর করে হসপিটালে নিয়ে যায়। সেখানে গিয়ে অ্যান্না দেখে তিয়ান এখনো বেঁচে আছে, তবে সে গভীর কোমায় আচ্ছন্ন। তিয়ানের এই মর্মান্তিক অবস্থার জন্য ইউলি সরাসরি অ্যান্নাকে দায়ী করে। অনুশোচনায় দগ্ধ হয়ে অ্যান্না অবশেষে সিদ্ধান্ত নেয় সে এই আন্তর্জাতিক জুয়া সিন্ডিকেট ধ্বংস করতে পুলিশকে সব ধরনের সাহায্য করবে। অ্যান্নার দেওয়া তথ্য মতে ডিটেকটিভ জাও এবং তার দল সোজা সিঙ্গাপুরে চলে যায়। সেখানে তারা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাথে কাজ শুরু করেন এবং পানসেং ও তার বন্ধুদের সমস্ত ডেটা উদ্ধার করেন। সিসিটিভি ফুটেজে জুনের উপস্থিতি নিশ্চিত করে তারা সেই পরিত্যক্ত কারখানা খোঁজ পেয়ে যায়। পুলিশের বিশাল বাহিনী নিয়ে সেই কারখানায় এক ঝটিকা অভিযান চালানো হয়, কিন্তু দ্রুত বস লু আগেই খবর পেয়ে মূল টিম নিয়ে তার ডেরা পরিবর্তন করে ফেলেছিল। পুলিশ কেবল কিছু সাধারণ কর্মীকে উদ্ধার করতে সক্ষম হয়। সেদিন রাতে সিঙ্গাপুরে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। কিছু স্থানীয় উগ্র যুবক বিদেশি পুলিশদের উপস্থিত মেনে নিতে না পেরে ডিটেকটিভ জাওয়ের টিমের উপর হামলা চালায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে স্থানীয় পুলিশদের সাথে তাদের দাঙ্গা বেঁধে যায়। অবশেষে স্থানীয় অ্যাসোসিয়েশন এক প্রভাবশালী নেতার হস্তক্ষেপে সেই দাঙ্গা থামে। পরদিন সকালে হতাশ ডিটেকটিভ জাও তার অ্যাসিস্ট্যান্টকে দেশে ফেরার টিকিট কাটতে বলে, কারণ বসের নতুন ডেরার কোনো খোঁজ তারা পাচ্ছিল না আর স্থানীয়দের বিরোধিতার কারণে তাদের সময়ও ফুরিয়ে আসছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে যায় এক অলৌকিক ঘটনা। পানসেং এর সে বন্ধু যাকে সে এসওএস লেখা টাকার সহ নোট পাঠিয়েছিল, সে ওই ছবির পেছনে সংকেত ডিকোড করে ফেলে। সে বুঝতে পারে এই সংখ্যাগুলো আসলে পানসেং এর বর্তমান লোকেশন। বন্ধুটির সাথে সাথে ডিটেকটিভ জাও এর অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করে সব জানায়। নতুন আসা বুকে নিয়ে পুলিশ বাহিনী দেশে ফেরার সিদ্ধান্ত বাতিল করে সেই নতুন ঠিকানায় ছুটে যায়। কিন্তু সেখানে ঢোকার প্রধান জায়গায় ফিঙ্গারপ্রিন্ট লক থাকায় তারা ভেতরে ঢুকতে পারছিল না। তখন অ্যান্নাকে সেখানে আনা হয়। তারা সেখানকার এক স্থানীয় বেকারি মালিকের সাহায্য নিয়ে একটি অভিনব ফাঁদ পাতে। বেকারি মালিকের মাধ্যমে পানসেং এর কাছে একটি মেসেজ এবং একটি ড্যাশলাইট পাঠানো হয়। মেসেজ পেয়ে পানসেং বুঝতে পারে যে সাহায্য এসে গেছে। সে দেরি না করে ওই ড্যাশলাইট দিয়ে কারখানার ভেতর আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ফায়ার সার্ভিস এবং পুলিশ ফোর্সের গাড়ি সে কারখানার ভেতর প্রবেশ করে। এদিকে বসলো যখন সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় যে অ্যান্না পুলিশের সাথে বাইরে দাঁড়িয়ে আছে, তখন তার বুঝতে বাকি থাকে না যে জুন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বসলো জুনের উপর বিন্দুমাত্র রাগ দেখায় না, কারণ জুনকে সে নিজের পরিবারের মতোই ভালোবাসতো। সে জুনকে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে বলে এবং কর্মীদের নির্দেশ দেয় সমস্ত কম্পিউটার ধ্বংস করে দিতে, যাতে পুলিশের হাতে কোনো প্রমাণ না পৌঁছায়। এরপর বসলু খুঁজতে খুঁজতে পানসেং এর কাছে আসে। সে পানসেংকে হত্যা করতে আসেনি, বরং সে একটি শেষ অনুরোধ করতে আসে। সে তার ছোট্ট মেয়েটিকে পানসেং এর হাতে তুলে দিয়ে বলে, দয়া করে ওকে আমার স্ত্রীর কাছে পৌঁছে দিও। এটি ছিল তার করা সমস্ত পাপের একটি সামান্য প্রায়শ্চিত্ত। পুলিশ যখন সবাইকে এক জায়গায় জড়ো করে, তখন পানসেং ডিটেকটিভ জাওকে জানায় যে সিন্ডিকেটের সমস্ত অপরাধের অকাট্য প্রমাণ বসলো এর মোবাইল ফোনে সেভ করা আছে, যা সে নিজের সার্ভার হিসেবে তৈরি করেছিল। জাও যখন বসের কাছ থেকে সে ফোনটি নিতে যায়, ঠিক তখনই হঠাৎ জুন পেছন থেকে গুলি চালিয়ে বসে।
তবে শেষ রক্ষা আর হয় না। পুলিশের পাল্টা জবাবে জুন লুটিয়ে পড়ে। শেষ পর্যন্ত বস লু এবং তার পুরো সিন্ডিকেটকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। অনেকদিন পর পানশেং যখন দেখতে পায় যে অ্যান্না বেঁচে আছে, তখন তার চোখে আনন্দের পানি চলে আসে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই দুজন মানুষের পুনর্মিলন সত্যি এক আবেগময় মুহূর্ত তৈরি করে। তবে আইন তো সবার জন্যই সমান। বস লুয়ের পতন হলেও সাইবার ক্রাইম এবং মানুষের সাথে প্রতারণার দায়ে পানশেং এবং অ্যান্নাকেও তাদের কৃতকর্মের জন্য জেলের সাজা ভোগ করতে হয়। আর এইভাবেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। কেমন লাগলো আজকের লোমহর্ষ ও শিহরণ জাগানো ঘটনা? মানুষের সীমাহীন লোভ কিভাবে তাকে ধ্বংসের অতল গভীরে টেনে নিয়ে যায়, তারই এক বাস্তব প্রতিচ্ছবি এই কাহিনী। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবে, আর সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। দেখা হবে আগামী কোনো নতুন এবং রোমাঞ্চকর গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।